অল ফর্ম অফ টোব্যাকো ইজ হার্মফুল টু আওয়ার হেলথ। স্মোক কী হয়, সিগারেটকে আমরা আগুনে জ্বালাই, সেটা ধোঁয়া তৈরি করে। অবশ্যই ধোঁয়াতে টক্সিক কেমিক্যালসের পরিমাণ অনেক বেশি, কিন্তু যেটাকে যখন গরম করে ভেপার তৈরি করা হয় তাতে কিন্তু টক্সিক কেমিক্যাল একটু কম হলেও যথেষ্ট পরিমাণে থাকে, এবং সেটাও কিন্তু ফুসফুস এবং ফুসফুস রিলেটেড স্ট্রাকচারের সিগনিফিক্যান্ট ড্যামেজ করে। নমস্কার, আমি সৌরদীপ। রুবি জেনারেল হসপিটাল এবং রুবি ক্যান্সার সেন্টারের তরফ থেকে আপনাদের প্রত্যেককে এই অনুষ্ঠানে স্বাগত জানাই। বিশ্ব তামাক মুক্ত দিবস, ওয়ার্ল্ড নো টোব্যাকো ডে, এই মহৎ উদ্যোগে আমরা সামিল হয়েছি আমাদের হাসপাতালের তরফ থেকে। একটি সুস্থ সমাজ গড়ে তোলার লক্ষ্যে আমরা এগিয়ে চলেছি নিরন্তর। তার পিছনে রুবি জেনারেল হসপিটাল এবং রুবি ক্যান্সার সেন্টারের আমরা সর্বদা কাজ করে চলেছি সেই লক্ষ্যে এগিয়ে যাওয়ার জন্য। আমাদের এই অনুষ্ঠানের এই সেগমেন্টে আমরা আমাদের মধ্যে পেয়েছি আমাদের রুবি জেনারেল হসপিটাল এবং রুবি ক্যান্সার সেন্টারের বিশিষ্ট কনসালটেন্ট পালমোনোলজিস্ট ডক্টর রিকসোম চ্যাটার্জিকে। ডক্টর চ্যাটার্জি, স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। আমি প্রথমেই যে কথাটা আপনার কাছে জানতে চাইবো সেটা হচ্ছে, আমরা বাংলায় খুব প্রচলিতভাবে একটা শব্দ ব্যবহার করি যে জ্ঞান পাপী। তামাক সেটা যেই ফর্মেই হোক, সেটা সিগারেট ফর্মেই হোক বা অন্যান্য কিছু রিলেটেড ফর্মেই হোক, আমরা হয়তো এই ক্ষেত্রে বোধহয় জ্ঞানপাপী শব্দটা যারা এই তামাকের সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে সবচেয়ে বেশি ব্যবহার করা যেতে পারে। তো আমার প্রথম প্রশ্ন আপনার কাছে এটাই হবে যে আমরা এখন ইন্টারনেটের যুগে যখন সমস্ত ইনফরমেশনই প্রায় আমাদের হাতের মুঠোয় অ্যাভেলেবল, এত রকম ইনফরমেশন, এত রকম স্ট্যাটিস্টিক্স আমরা অ্যাজ আ নন মেডিকেল পার্সন হয়েও জানা সত্ত্বেও এই তামাকের ঝুঁকি, তামাকের রিস্ক এবং এর থেকে যে মারণ ব্যাধিগুলোও আমাদের মধ্যে চলে আসছে, এগুলো জেনেও আমরা কেন এর দিকে দিন দিন অগ্রসর হচ্ছি এবং কেন আমরা এর থেকে পিছিয়ে আসতে পারছি না, আমরা আমাদেরকে রেস্ট্রিক্ট কেন করতে পারছি না? দেখুন, বেশিরভাগ মানুষই তামাক বা তামাকজাত দ্রব্যের প্রতি এই যে আসক্তির ব্যাপারটা, এটা কিন্তু প্রথমে একদিনে হয় না। এটা শুরু হয় একটা মেনলি কিউরিওসিটি থেকে, ঠিক আছে, যে জিনিসটা খেয়ে দেখি বা জিনিসটা একটুখানি টেস্ট করে দেখি কীরকম। এবার ব্যাপারটা হচ্ছে, আজকের যে প্রেজেন্ট জেনারেশন এবং মধ্যবয়সী যারা রয়েছেন, মেনলি তাদের যে টোব্যাকোর প্রতি যে অ্যাডিকশান, এর মেন কারণটাই হচ্ছে মেন্টাল স্ট্রেস, কিছু ক্ষেত্রে পিয়ার প্রেশার, কাজের জায়গায় টেনশন। তো সব কিছু থেকে যেন একটা মুক্তির জায়গা হচ্ছে এই সিগারেট বা তামাকজাত দ্রব্য। তো মানুষ এটাকে শুরু করেন একটা স্ট্রেস রিলিভার হিসেবে, কিন্তু ধীরে ধীরে টোব্যাকোর মধ্যে যে নিকোটিন নামক বস্তুটি রয়েছে সেটি আমাদের ব্রেনকে নিজের আন্ডারে নিয়ে ফেলে। তো দু রকমের অ্যাডিকশান ডেভেলপ করে সাধারণত, একটাকে বলে ফিজিক্যাল ডিপেন্ডেন্সি, একটাকে বলে মেন্টাল ডিপেন্ডেন্সি, মানে শারীরিকভাবে নিকোটিনের প্রতি এবং মানসিকভাবে নিকোটিনের প্রতি ডিপেন্ডেন্ট হয়ে যাওয়া। তো মানুষ শুরু করেন একটা উৎসুক্য থেকে, একটা স্ট্রেস রিলিভার থেকে, সব কিছু জানা সত্ত্বেও শুরু করে ফেলেন, কিন্তু ধীরে ধীরে নিকোটিনের জালে তারা আবদ্ধ হয়ে পড়েন এবং এই ডিপেন্ডেন্সির বেড়াজালে আটকে পড়ে তারা ক্রমশ নিকোটিনটাকে, তামাক জাতীয় দ্রব্যটাকে আসক্তির জিনিসে পরিণত করেন এবং অজান্তেই তার ফুসফুস, হার্ট, ব্রেন এবং বাকি অর্গানের ধীরে ধীরে ক্ষতি হতে থাকে। আপনি বললেন এই যে তামাক এবং তামাকজাত দ্রব্যর থেকে আমরা আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের অজান্তেই হয়তো ক্ষতি করে ফেলছি বা জেনেও হয়তো করছি কিছুটা। তো আমি অ্যাজ আ পালমোনোলজিস্ট আপনার কাছে এই প্রশ্ন রাখবো যে আমাদের ফুসফুস কতটা এই তামাক এবং স্পেশালি আমরা যেগুলো ভেপিং বা ভেপার থেকে যেগুলো নিচ্ছি আমরা, যেই তামাক এবং তামাকজাত দ্রব্যগুলো, এর থেকে আমাদের লাংস বা ফুসফুসের কতটা আমরা ড্যামেজ করছি, কতটা ক্ষতি করে ফেলছি আমাদের এই মূল্যবান অর্গানটিকে? একদম ব্যাপারটা দেখুন, এভরি পাফ অফ সিগারেট, আমাদের একটা পাফ অফ সিগারেটও যদি আমরা সারাদিনে খেয়ে থাকি, আমাদের ফুসফুস, হার্ট এবং বাকি যে ফুসফুস রিলেটেড যে স্ট্রাকচারগুলো রয়েছে, যেটাকে বলে মেনলি এয়ারওয়ে, প্রচণ্ড ক্ষতি করে। কেন ক্ষতি করে? এই যে ধোঁয়া, নিকোটিন তো ডিপেন্ডেন্সি করে, কিন্তু যখন আমরা সিগারেট খাই, সে যে ধোঁয়াতে প্রচণ্ড ফ্রি রেডিক্যাল জেনারেট হয়। এবার এই ফ্রি রেডিক্যালগুলো আমাদের ফুসফুসের যে
বায়ু চলাচলের রাস্তা, যেটাকে আমরা বলি শ্বাসনালীতে প্রচণ্ড ক্ষতিগ্রস্ত করে। ফুসফুসের যে প্যারেনকাইমা বলে জায়গাটা থাকে, যেখানে মেনলি বায়ু চলাচল হয়, সেখানে ক্ষতিগ্রস্ত করে এবং হার্টেরও ক্ষতিগ্রস্ত করে। ক্ষতিগ্রস্তটা কিভাবে করে? মেনলি করে, আপনারা সকলেই জানবেন যে ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, সিওপিডি। স্মোকিং তার অন্যতম প্রধান কারণ। বর্তমানে পলিউশনও খুব বেশি, কিন্তু তার সাথে সাথে স্মোকিং এতটাই এখন একটা প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে যে সিওপিডি খুব বেশি হচ্ছে, যেক্ষেত্রে ফুসফুসের যে শ্বাসনালীগুলো নর্মাল যে বায়ু চলাচলের রাস্তা তার থেকে অনেকটা সংকুচিত হয়ে যাচ্ছে। তার ফলে মানুষ বুক ভরে শ্বাস টানতে পারছেন না এবং কার্বন ডাইঅক্সাইডটাকে বাতাসে ছাড়তে পারছেন না। তার ফলে কিছুটা চললেই হাঁপিয়ে পড়া, কাশি হওয়া, বুকে সাঁই সাঁই শব্দ হওয়া এবং অনেকেই ইনহেলারের প্রতি ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছেন বা ইনহেলার নিতে হচ্ছে। এই একটা দিক হয়ে গেল সিওপিডি। তার সাথে সাথে ফুসফুসের ক্যান্সার। স্মোকিং এমন একটা কারণ যার ফলে এতটা ফ্রি রেডিকেল জেনারেট হচ্ছে যে ফ্রি রেডিকেল মিডিয়েটেড একটা এক্সটেন্সিভ লাং প্যারেনকাইমাল ড্যামেজ, এবং সেক্ষেত্রে লাংসের ক্যান্সারের ঝুঁকি অনেক বেড়ে যাচ্ছে। এবং আমরা ইয়ং স্মোকার্স এবং ফিমেল যারা স্মোকিং করছেন তাদের ক্ষেত্রে ক্যান্সার কিন্তু অনেক বেশি সংখ্যায় পাচ্ছে এবং অনেক ক্ষেত্রেই তারা কিন্তু অনেক অ্যাডভান্স স্টেজে ধরা পড়ছে। তো ফুসফুসের ক্যান্সার, সিওপিডি এবং কিছু ক্ষেত্রে লাংসের আইএলডি বলে একটা সমস্যা হয়, সেটাও অনেকটা স্মোকিং রিলেটেড কারণে এখন বর্তমানে গবেষণায় দেখা যাচ্ছে। এবং তার সাথে সাথে রিকারেন্ট ইনফেকশন, কারণ আমাদের যে শ্বাসনালী সেখানে একটা আমাদের ইমিউন একটা মেকানিজম আছে, যেটা কিনা কোনো ব্যাকটেরিয়া ভাইরাস ঢুকলে আমরা বার করে দিতে পারি। তো সেই মেকানিজমটাকেই স্মোকিং নষ্ট করে দেয়। ফলে রিকারেন্ট কাফ অ্যান্ড কোল্ড এটার কিন্তু এবং নিউমোনিয়া এগুলোর কিন্তু রিস্ক স্মোকার্সদের ক্ষেত্রে খুব বেড়ে যাচ্ছে। তো আমরা এই প্রসঙ্গে কথা বলতে বলতে আমার একটা প্রশ্ন মাথায় আসলো যে আমাদের একটা প্রচলিত ধারণা আছে যে যারা হয়তো সিগারেট অ্যাজ আ সাবস্টেন্স, মানে অ্যাজ আ মেটেরিয়াল, যেটা সিগারেট, সাদা হলুদ যেটা সিগারেট, সেটা খেলেই বোধহয় একমাত্র আমাদের এই লাংজনিত সমস্যা এগুলো হতে পারে। কিন্তু আমরা হয়তো কিছুটা আমাদের অজ্ঞানতার বশেই আজকাল বিভিন্ন হুকা পার্লার্স গড়ে উঠছে, যেখানে নানান ধরনের ফ্লেভার্ড ভেপিং, ইলেকট্রিক সিগারেটস, এগুলো অ্যাজ আ মার্কেটিং গিমিক বাজারে আসছে এবং কনজিউমার অ্যাট্রাকশনের জন্য সেগুলো ভীষণভাবে প্রমোটেড হচ্ছে এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষ তাতে সেই প্রমোশনের ফাঁদে তারা পাও দিয়ে ফেলছেন সেই মার্কেটিং গিমিকে। আমাদের এই যে ধারণা যে আমি হয়তো দোকান থেকে 5 টাকা দিয়ে সিগারেটটা কিনে খাচ্ছি না, কিন্তু আমি সেরকম কোনো একটা হুকা পার্লার বা বারে গিয়ে সেরকম একটা কোনো ইলেকট্রিক ভেপিং আমি নিচ্ছি, তার মানে আমার হয়তো ততটা ক্ষতি হচ্ছে না। এই ধারণাটা কতটা ঠিক বা কতটা ভুল? না, ধারণাটা মানে খুবই মানুষের ক্ষেত্রে এটা বলতে চাই যেটা খুবই ভুল ধারণা, কারণ অল ফর্ম অফ টোব্যাকো ইজ হার্মফুল টু আওয়ার হেলথ। কি হয়, আমাদের বর্তমানে ই সিগারেট এবং ভেপিং বলে একটা কনসেপ্ট খুব চলছে আর কি। তো ই সিগারেট কি, ই সিগারেটে একটা লিকুইড থাকে, সেই লিকুইডটার মধ্যে আলটিমেটলি নিকোটিন থাকে, কিছু ফ্লেভারিং এজেন্ট থাকে, একটু অ্যালকোহল জাতীয় জিনিস থাকে। তো এবার সেটাকে যখন আমরা গরম করি, জাস্ট যখন হিট করা হয়, ইট ক্রিয়েটস আ ভেপার, নট স্মোক। স্মোক কী হয়, সিগারেটকে আমরা আগুনে জ্বালাই, সেটা ধোঁয়া তৈরি করে। অবশ্যই ধোঁয়াতে টক্সিক কেমিক্যালসের পরিমাণ অনেক বেশি, কিন্তু যেটাকে যখন গরম করে ভেপার তৈরি করা হয় তাতে কিন্তু টক্সিক কেমিক্যাল একটু কম হলেও যথেষ্ট পরিমাণে থাকে। এবং সেটাও কিন্তু ফুসফুস এবং ফুসফুস রিলেটেড স্ট্রাকচারের সিগনিফিক্যান্ট ড্যামেজ করে। একটা এন্টিটি আছে যাকে বলা হয় ই ভ্যালি, ই সিগারেট ভেপিং অ্যাসোসিয়েটেড লাং ইনজুরি। আচ্ছা, তো এটা মেনলি দেখা যায় যে ইয়ং জেনারেশন যারা আগে কখনো স্মোক করেনি, হঠাৎ করে হুকা বারে গেল বা পার্লারে গেল বা ই সিগারেটের একটা নেশা হঠাৎ করে শুরু করলো, তো কিছুদিনের মধ্যেই তাদের কী হয়, একটা হঠাৎ করে শ্বাসকষ্ট, অক্সিজেনের মাত্রা ফল হয়ে গেল, খুব র্যাপিডলি তারা খারাপ হয়ে গিয়ে আইসিইউ পর্যন্ত গিয়ে ভেন্টিলেশনও পর্যন্ত লাগতে পারে, কারণ দুটো ফুসফুসকে এরা হঠাৎ করে অ্যাকিউটলি ড্যামেজ করে দেয়, যাকে বলা হয় ই ভ্যালি। তো বার্তা আমার একটাই, যে কোনো ধরনের স্মোকিং, কোনো ধরনের ই সিগারেট ব্যবহার করবেন না, সবকটাই সমানভাবেই ক্ষতিকারক, কেউ 19 তো কেউ 20। তার মানে একই জিনিস, মানে ওল্ড ওয়াইন ইন আ নিউ বটল যেটা বলা যায়। এবং তার থেকে যেটা সবচেয়ে চিন্তার বিষয়, যে আপনি যেমনটা বললেন যে এই ই স্মোকিং বা ই ভেপিং থেকে আমাদের আইসিইউতেও পেশেন্টকে রাখবার প্রয়োজনীয়তা হতে পারে এবং সেটা অনেক ক্ষেত্রেই খুব ড্রাস্টিক হয় এবং ভেন্টিলেশনে দেওয়ার পর্যায়ে পৌঁছে যেতে পারে। তার মানে সেটা কতটাই সাংঘাতিক সেটা আমরা হয়তো বুঝতে পারলাম আজকে ডাক্তারবাবুর থেকে। এই প্রসঙ্গে আমি আমার পরের যেটা প্রসঙ্গ উত্থাপন করব,
অ্যাজ এ সাধারণ মানুষ হিসেবে আমি কি করে আমার শরীরের মধ্যে আইডেন্টিফাই করব যে আমার শরীরে দিনের পর দিন এই তামাক এবং তামাকজাত দ্রব্য থেকে ক্ষতি হওয়া শুরু হয়েছে, কি কি আর্লি সিমটমস আমরা অ্যাজ আ লেম্যান, যার হয়তো মেডিকেল সায়েন্স নিয়ে পড়াশোনা নেই, সে অ্যাজ আ লেম্যান খুব সাধারণ মানুষ হিসেবে তার শরীরের মধ্যে কি কি লক্ষণ বা কি কি চিহ্ন দেখে সে বুঝতে পারবে যে আমার হয়তো কিছুটা জিনিসটা হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে এবার। দেখুন, ফুসফুসের যে কোনো রকমের অসুখের ক্ষেত্রে একটা সমস্যার জায়গা হলো ফুসফুসের অসুখে যখন সিমটম ডেভেলপ করে জিনিসটা অনেকটা বেড়ে যায়। আচ্ছা, আর্লি ফুসফুসের অসুখ কোনো সিমটমই করে না। তাও আমি বলবো যে যদি কারুর পারসিস্টেন্টলি কাশি হয়ে থাকে, দেখুন এখন ভাইরাল ইনফেকশনের পরে সকলেরই একটু আধটু কাশি হচ্ছে, কিন্তু 14 দিনের বেশি যদি কাশি পারসিস্ট করে, কাশির সাথে যদি রক্ত আসে, ছিটে ফোটাও যদি রক্ত আসে, হাঁটলে চললে ধরুন হাঁপিয়ে পড়ছেন, মানে ধরুন আগে 4টে সিঁড়ি উঠতে পারতেন, এখন 2টো সিঁড়ি ওঠার পরে হাঁপিয়ে পড়ছেন, মনে হচ্ছে যেন একটু বসি, ঘন ঘন জ্বর আসা, খিদে কমে যাওয়া, ওয়েট লস, তো এই সমস্ত জিনিসগুলো যদি হয়, বা গলার আওয়াজটা ধরুন হঠাৎ করে পরিবর্তন হয়ে গেল, হোর্সনেস অফ ভয়েস, তো এইসব যদি একজন মানুষ ডেভেলপ করেন এবং তিনি যদি স্মোকিং হিস্ট্রি তার থাকে, তাহলে অবশ্যই তাকে কিন্তু সচেতন হতে হবে, ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে এবং যা যা পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন, যে কী কারণ সেটা কিন্তু দেখতে হবে যে কোনো ফুসফুসের সমস্যা হয়েছে। তার মানে সাধারণ মানুষরা যদি কিছুটা আন্দাজ করেন, সেটার বেসিসে তাদেরকে শিওর হওয়ার জন্য আরও নিশ্চিত হওয়ার জন্য তাদের প্রত্যেককে, আপনাদের প্রত্যেকে কিন্তু ডাক্তারবাবুদের দিয়ে প্রপারলি যেগুলো টেস্টিং প্যারামিটার, যেগুলো স্ক্রিনিং প্যারামিটার, সেগুলো নিশ্চয়ই তার মধ্যে দিয়ে আপনাদের প্রত্যেককে যাওয়া উচিত এবং আমাদেরও সেটা অবলম্বন করা উচিত। আমার পরের প্রশ্ন থাকবে এই বিষয় কেন্দ্রিক। ধরুন কেউ সিদ্ধান্ত নিল যে আমি আজ থেকে এই তারিখে, 1 তারিখের এই মাস থেকে আমি আর কোনো রকম সিগারেট, তামাক জাতীয় কোনো দ্রব্য আমি আর খাবো না। আমি আজ থেকে যদি ঠিক করি আমি সিগারেট ছাড়বো এবং সেটা আমি বাস্তবায়িতও করলাম আমার সেই ধারণাটাকে, তাহলে আমার শরীরে এতদিন ধরে যা যা ক্ষতি হয়েছে সেগুলোর থেকে কি কোনো রিকভারি সম্ভব, না যেই ক্ষতিটা হয়ে গেছে সেটা অলরেডি আমার সারা জীবনের জন্য হয়ে গেল, সেটার থেকে আর ফিরে আসবার পথ নেই? ডেফিনেটলি, খুব ভালো প্রশ্ন। দেখুন, স্মোকিং যদি ছাড়তে পারেন বা কেউ যদি স্মোকিং সত্যি সত্যি ছেড়ে দেন, মানে একটাও যদি সিগারেট না খান, উইদিন আওয়ার্স তার বেনিফিট শুরু হয়ে যায়। অক্সিজেন লেভেল বাড়তে শুরু করে, কার্বন ডাইঅক্সাইডের লেভেল নর্মালাইজ হতে থাকে, কাশি সিগনিফিকেন্টলি কমে যায়, শ্বাসকষ্ট যে ফিলিং অফ ব্রেথলেসনেস সেটা কমতে থাকে, অবশ্যই লাং ক্যান্সারের ঝুঁকি কমে যায়, এবং যেটা সিওপিডি, অবশ্যই সিওপিডি একটা ক্রনিক পার্মানেন্ট অসুখ। ধরুন স্মোকিংয়ের কারণে কারুর একটা মাইল্ড সিওপিডি বা মডারেট সিওপিডি হয়েছে, সে যদি স্মোকিংটা বন্ধ করে এবং ডাক্তারবাবুর সাথে তার সঠিকভাবে চেক আপে থাকে, অনেক ক্ষেত্রেই সিওপিডি কিন্তু আর বাড়বে না, সেখানেই থেমে যাবে। সুতরাং স্মোকিংয়ে যদি কেউ বন্ধ করেন, প্লিজ তাকে আমি একটা কথাই বলবো, তার কোনো বন্ধ করার কোনো সময় নেই, ইউ ক্যান স্টপ অ্যাট এনি টাইম, এবং যে কোনো সময় যদি বন্ধ করেন আপনি বেনিফিট পাবেন। অক্সিজেনেশন বেটার হবে, CO2 লেভেল বেটার হবে, কার্ডিয়াক ইলনেস মানে হঠাৎ করে যে অ্যাকিউট মায়োকার্ডিয়াল ইনফাকশন আমরা বলি, হার্ট অ্যাটাক, তার রিস্ক বহুগুণ কমে যাবে এবং অবশ্যই একটা বেটার জীবন আপনি পাবেন। তার মানে এইটাও হয়তো আমাদের একটা মোটিভেশন হিসেবে কাজ করতে পারে আপনার এই মেসেজটা, যে আমি আজকে যদি ডিসাইড করি আমি আর কোনো ধরনের সিগারেট স্মোক করব না, আমার মধ্যে আমি সেই দিন থেকেই কিছু পরিবর্তন পরিলক্ষিত হবে আমার, এবং সেটাই হয়তো আমাকে আরও সামনের জীবনে যাতে এই মারণ একটা ফাঁদে, যে ভিশিয়াস সাইকেল, এর মধ্যে আমি যাতে ফিরে না আসি, সেটা হয়তো আমাকে আরও সেইভাবে মোটিভেট করবে। একদম একদম। এই সেগমেন্টের আমার শেষ প্রশ্ন থাকবে। আমি এই প্রসঙ্গটা আগেও আপনাকে বললাম যে আমাদের নতুন প্রজন্ম ভীষণভাবে সিগারেট স্মোকিংয়ের দিকে অ্যাট্রাক্টেড হয়ে পড়ছে, ভীষণ মার্কেটিং গিমিক, এবং আমাদের হাতের মুঠোয় যেহেতু মোবাইল নামক একটি বস্তু থেকে আমরা সারা পৃথিবীর সমস্ত কিছু আমরা না জানতে চাইলেও জেনে ফেলছি বা আমরা এক্সপোজড হয়ে পড়ছি, তাতে হয়তো ইয়াং জেনারেশন বা বাচ্চা ছেলেমেয়েরা যারা ধরুন ক্লাস 7-8-এ পড়ে, তারাও হয়তো এই সিগারেট স্মোকিং, বিভিন্ন ধরনের তামাক সম্পর্কিত নেশায় তারা আসক্ত হয়ে পড়ছে। একদম। আপনার তাদের উদ্দেশ্যে কি মেসেজ থাকবে? তারাই তো আগামী দিনের সমাজের কাণ্ডারি, তাদেরকে আপনি কি মেসেজ, কি বার্তা পৌঁছে দিতে চাইবেন এই বিষয়ে? দেখুন, মানে যারা অলরেডি স্মোকিং করছেন, ইয়ং জেনারেশন, তাদের উদ্দেশ্যে আমি একটাই বলবো যে তাদেরকে বিহেভিয়ারিয়াল থেরাপি বা বিহেভিয়ারিয়াল
স্ট্র্যাটেজির মধ্যে আমাদেরকে এনরোল করতে হবে। আমরা এখন প্রতিনিয়তই স্মোকিং সিজেশন ক্লিনিক করছি। একটা পার্ট তো অবশ্যই ওষুধপত্র, নিকোটিন রিপ্লেসমেন্ট থেরাপি আমি যেটা বলবো, কিন্তু তার থেকেও বড় জিনিস হচ্ছে যে বিহেভিয়ারিয়াল থেরাপি। আমরা 5A স্ট্র্যাটেজিকে ব্যবহার করি। আস্ক, প্রথমেই তাকে জিজ্ঞেস করতে হবে যে আপনি কি স্মোকিং ছাড়বেন, এই ইচ্ছেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। অ্যাসিস্ট, A ফর অ্যাসিস্ট, মানে আমাকে তাকে সাহায্য করতে হবে। অ্যাডভাইস, আমাকে তাকে অ্যাডভাইস দিতে হবে কীভাবে ছাড়বো। অ্যারেঞ্জ, তাকে অ্যারেঞ্জ করতে হবে এবং তার পাশে থাকতে হবে। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং নিকোটিন রিপ্লেসমেন্ট থেরাপির মধ্যে আমাদের নিকোটিন গাম আছে, নিকোটিন প্যাচ আছে, নিকোটিন স্প্রে আছে। তো যারা অত্যন্ত অ্যাডিক্টেড হয়ে পড়েছেন ইয়ং জেনারেশন, তাদেরকে এই পার্টের মধ্যে নিয়ে আসতে হবে। নাম্বার 2, যারা কিনা স্মোকিং একটু করছেন কিন্তু এখনও পুরোটা অ্যাডিক্টেড হননি, তাদেরকে করতে হবে অ্যাওয়ারনেস প্রোগ্রাম। মানে সমস্ত জায়গায়, স্কুলে, কলেজে, বাড়িতে, সোশ্যাল মিডিয়াতে, সকলেই আমরা ফেসবুক, ইনস্টাগ্রামে এখন অ্যাক্টিভ। সব জায়গাতে বিভিন্ন রকমের ছোট ছোট ক্যাম্পেইন, ছোট ছোট মেসেজের মাধ্যমে যে স্মোকিং কতটা ক্ষতিকারক, কতটা তার প্রভাব এবং সমস্ত অর্গানের ওপর কতটা তার ক্ষতিকারক ব্যাপ্তি, সেগুলোকে মানে ইয়ং জেনারেশনকে সচেতন করতে হবে। এবং বাবার একটা বড় রোল রয়েছে। পেরেন্টসদেরকে আমি অনুরোধ করব যে বাচ্চাদের সামনে স্মোকিং করবেন না। প্যাসিভ স্মোকও তাদের ক্ষেত্রে ক্ষতিকারক, এবং তাদেরকে স্মোকিংয়ের ক্ষতিকারক দিকটা সম্পর্কে মানে খুব ছোট বয়স থেকেই সচেতন করে তুলুন। এবং তাতে করে আমি মনে করি যে ফিউচার জেনারেশন একটা স্মোকিং ফ্রি একটা পৃথিবী পাবে। তার মানে এই আলোচনা থেকে যে মূল বিষয়গুলি উঠে এলো সেটি হচ্ছে যে শুধুমাত্র ওষুধ বা শুধুমাত্র ক্লিনিক্যাল সাহায্যই নয়, তার বাইরে আমাদের নানা রকম আর্থসামাজিক এবং আমাদের মানসিক সাপোর্টেরও যথেষ্ট প্রয়োজন আছে। সেই রিলেটেড আমাদের সেইভাবে আমাদের গাইডেন্স নিতে হবে, যাতে আমরা এই যে একটা অদ্ভুত এই যে আসক্তি, যেই আসক্তির দ্বারা আমি নিজের তো ক্ষতি করছি বটেই, এবং চারপাশের আমাদের ভালোবাসার মানুষদেরও হয়তো অজান্তেই তাদের ক্ষতির মধ্যে ফেলে দিচ্ছি, এর থেকে আমরা বেরিয়ে আসতে পারবো যদি আমরা ডাক্তার চ্যাটার্জি যেই কথাগুলো বললেন সেই পন্থাগুলো আমরা অবলম্বন করে চলি। আমি ডক্টর চ্যাটার্জিকে অনেক ধন্যবাদ জানাই আমাদের এত সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার জন্য এই পুরো বিষয়টি। এই সেগমেন্টটি আমরা এখানেই শেষ করছি। ডক্টর চ্যাটার্জি যেমন বারবার বললেন যে স্মোকিং সিসেশন ক্লিনিক এর কথা, এর ইম্পর্টেন্সের কথা, এর গুরুত্বের কথা, এই মহৎ কার্যটি সম্পন্ন করার পিছনে রুবি জেনারেল হাসপাতাল এবং রুবি জেনারেল হাসপাতালের ক্যান্সার সেন্টার সর্বদা প্রচেষ্ট। আপনাদের যদি এই ধরনের কোনো আপনারা মনে করেন যে আপনাদের এই ধরনের আসক্তি থেকে আপনারা বেরিয়ে আসতে চাইছেন, একটা পথ খুঁজে পাচ্ছেন না, কিন্তু আপনাদের পথের সন্ধান দরকার, আমরা প্রত্যেকে রুবি জেনারেল হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকেরা, মনোবিদেরা এবং প্রত্যেকে আমরা আছি আপনাদের এই পথটি দেখিয়ে দেওয়ার জন্য। আপনারা যাতে সুস্থ জীবনে আপনাদের ভালোবাসার মানুষদের নিয়ে একটা সুস্থ পরিবেশে বাকি জীবনটা কাটাতে পারেন। ডক্টর চ্যাটার্জিকে আবারও ধন্যবাদ। এই সেগমেন্ট আমরা এখানে শেষ করছি। নমস্কার।